সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বকাপের শহর থেকে আমি ডক্টর খন্দকার মাহমুদুল হক আপনাদের স্বাগত জানাচ্ছি শিকড় টিভির এই আয়োজনে। আজকে আমরা কথা বলবো জুলাইয়ের 1, 2 এবং 3 তারিখে হয়ে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ রাউন্ড অফ 32 ম্যাচ নিয়ে। এবং আজকে আমাদের সাথে ম্যাচ পরবর্তী যে আলোচনা, এই আলোচনায় উপস্থিত হয়েছেন জাতীয় ধারাভাষ্যকার এবং টরন্টোর বেশ পরিচিত মুখ জনাব মাসুদ করিম। মাসুদ করিম, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মোহাম্মদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিকড় টিভির এই চমৎকার স্পোর্টস আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ মাসুদ ভাই। আমরা আসলে প্রথমেই আলোচনা করতে চাই যে জুলাইয়ের 1 তারিখে ওদিন আমাদের কানাডা ডে ছিল। সো ওই 1 তারিখেই প্রথম আমরা কয়েকটা ম্যাচ হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ম্যাচ ছিল বেলজিয়াম এবং সেনেগাল। সেনেগাল আফ্রিকার অন্যতম শক্তিশালী দল, বেলজিয়াম ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং যদিও তারা ওইভাবে আলোচনা আসে না, কিন্তু ওই দেশগুলো বেশ ভালোই ফুটবল খেলে। আমরা আজকে ওটা নিয়েই আলোচনা করব। এবং ম্যাচটিতে সেনেগাল এক পর্যায়ে 2-0 গোলে দীর্ঘ সময় এগিয়ে ছিল, প্রায় 86 মিনিট পর্যন্ত, 83 মিনিট বা 86 মিনিট। কিন্তু তারপরেই কিন্তু ম্যাচ সিনারিওটা পাল্টে গেল। পাল্টে যাওয়ার পর এবং ফুটবল গোলের খেলা, আমরা গোল হওয়া দেখতে থাকলাম এবং এক পর্যায়ে বেলজিয়াম তাদের জয়টি ছিনিয়ে নিল 3-2 গোলে। তো এই বেলজিয়াম সেনেগালের এই যে ম্যাচটা, এবং সেনেগাল এত সুন্দর একটি সুবিধাজনক অবস্থায় থেকেও এই যে বেলজিয়াম ঘুরে দাঁড়ালো, এটাকে আপনি কিভাবে দেখবেন? মোহাম্মদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাচটি ছিল আসলেই এক্সাইটিং তো বটেই, তারপরে আবার সেনেগালের জন্য আমি বলবো যে এই বিশ্বকাপের এ পর্যন্ত যত ম্যাচ হয়েছে সবচাইতে দুর্ভাগ্য ছিল। যে আপনি একটু আগে বললেন যে 86 মিনিট পর্যন্ত সেনেগাল 2-0 গোলে এগিয়ে। তা আমার মনে হয় যে, আর বেলজিয়ামের কথা বলছেন যে বেলজিয়াম সেইভাবে কিন্তু আলোচনায় আসলে আসে না বিশ্ব ফুটবলে, কিন্তু তারা কিন্তু সবসময় আন্ডারডগ হিসাবে ভালো ফুটবল খেলে, খুবই গোছানো ফুটবল। এবং তাদের লেভেলটা কিন্তু ওই ফ্রান্স, ইটালি, জার্মানি, আপনি যাই বলেন না কেন, সুইডেন, ইউরোপিয়ান ধাঁচের ফুটবল। তো সুতরাং বেলজিয়ামকে কখনোই খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আর ইউরোপের এই দলগুলি খুবই কাছাকাছি, প্রথম আলোচনায় আমরা বলেছিলাম। কিন্তু এই যে 3-2 গোলের ব্যবধানে শেষ মুহূর্তে যে জয়লাভ করা, তা আমার কাছে এটি মনে হচ্ছে যে এটার মূল বিশ্লেষণ হচ্ছে সেনেগাল যখনই চিন্তা করলো যে আমরা তো 2-0 এগিয়ে আছি, তো তারা হয়তো একটু নিজেদেরকে গা ছাড়া ভাব, যে ডিফেন্সিভ হয়ে যায়। আর আমার কাছে মনে হয় যে অনেক বিশেষজ্ঞরাই বলে থাকেন ফুটবলের বেস্ট ডিফেন্স হচ্ছে অ্যাটাক করে খেলা। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এইটা হচ্ছে বিশেষজ্ঞরা বলে থাকেন। তো ওই সময়টা আমি দেখলাম কেন জানি সেনেগাল একটু ডিফেন্সিভ হয়ে গেল। আর বেলজিয়াম এমন একটি দেশ, তারা কিন্তু মরার আগে মরতে চায় না, শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করে যায়, এবং সেই মানসিকতা থেকেই তারা 3-2 গোলের জয় ছিনিয়ে এনেছে সেনেগাল। ওদের কিন্তু একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার ছিল লুকাকু অত্যন্ত ভালো 9 নম্বর জার্সিধারী প্লেয়ার, এবং সে দুর্দান্ত খেলেছে। যদিও সেনেগালের হাবিব দিয়ারা 25 মিনিটে গোল দিয়ে সূচনা করলো, তারপরে ইসমাইল সার 51 মিনিটে আরেকটি গোল দিল, এবং বিশ্ব ফুটবল মঞ্চে 2-0 গোলের লিড নেওয়ার পরে এই কামব্যাকগুলো খুব আমরা কম দেখেছি। আমরা আরও পরের আলোচনা আসলে আমরা দেখতে পাবো। কিন্তু লুকাকু দেখেন, 86 মিনিটে লুকাকু প্রথম স্কোর করলো, তারপরই জাস্ট 3 মিনিট পরে ইউরি টেলিম্যান্স 89 মিনিটে কিন্তু গোলটা করলো, তখন 2-2 হয়ে গেল। তো এই যে তাদের জাস্ট 3 মিনিটের ব্যবধানে 2টা গোল করে ম্যাচে ফিরে আসা এবং ম্যাচটাকে বাঁচিয়ে রাখা, এটাকে আপনি কিভাবে দেখবেন? আসলে ধরেন ডিফেন্স তো করছে সেনেগাল মাহমুদ ভাই, কিন্তু একবার যখন ডিফেন্সে ফাটল ধরে যায়, বিপক্ষ দল ওই গ্যাপগুলি রিড করে ফেলে যে কোন জায়গায় সেনেগাল এখন
ফাঁকা রয়েছে, সুযোগ সৃষ্টি করার জায়গা রয়েছে। আর আপনি লুকাকুর কথা বললেন, লুকাকু এই মুহূর্তে বেলজিয়ামের সবচাইতে ভালো বেস্ট প্লেয়ার, অভিজ্ঞ এবং অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলা তার রেকর্ড আছে, এবং সে অত্যন্ত সুযোগ সন্ধানী একজন খেলোয়াড়। Yes. আপনি দেখবেন যে সময়ে সময়ে লুকাকু কিন্তু নিজের পজিশন চেঞ্জ করেন। লুকাকু এমন একটি খেলোয়াড় যে উনি যে সবসময় মিডফিল্ড দিয়ে অ্যাটাক করেন তা না, কখনো আপনি তাকে রাইট উইংসে দেখবেন, মিডফিল্ডে খুব দেখবেন, জায়গা বদল করে খেলতে অভ্যস্ত। এই জন্যেই আমার মনে হয় যে সফলতা এসছে, এবং ফাটল একবার যখন ধরেছে সেনেগালের, সেই ফাটলকে কাজে লাগিয়ে তারা কাজটি সেরেছে। এবং আমরা যখন 2-2 গোলে খেলা প্রায় শেষ, 120 মিনিট এর খেলা, তখন ইনজুরি টাইম +5, এই সময় যে আচমকা কিন্তু টেলিম্যান্স আরেকটি গোল করে বসলেন। সে কিন্তু 125তম মিনিটে গোলটা হয়েছে। 120 মিনিটের খেলা শেষ, ইনজুরি টাইম 5 মিনিট ছিল, ওই +5-এ ওখানে তখন কিন্তু আমরা তো ধরেই নিয়েছিলাম টাইব্রেকার হবে, কিন্তু আচমকা গোলে সেনেগালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তো আসলে এটি বড় কথা যে শেষ হাসি কে হাসবে। তো শেষ হাসি আপনি 125 মিনিট বলুন আর 90 মিনিটের খেলা বলুন, শেষ হাসি কিন্তু হেসেছে ওই বেলজিয়াম। তো বেলজিয়াম আমার মনে হয় যে এই খেলার থেকে অন্তত পরবর্তী খেলাগুলিতে যথেষ্ট শিক্ষা নেবে, যে কিভাবে অন্তত পিছিয়ে পড়ে 2-0 গোলে পিছিয়ে পড়ে ফেরত আসতে হয়। আমার মনে হয় যে এটা যদি তারা পরবর্তীতে রাউন্ড 16-এ কাজে লাগায়, আমার মনে হয় বেলজিয়াম আরও গুছিয়ে খেলতে পারবে। এরপরে আমরা যে ম্যাচটা নিয়ে কথা বলবো, এটা খুব স্বাভাবিক, ইউএসএ ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা। সেখানে ইউএসএ ক্লিন 2-0 জিতেছে, এবং তারা হোস্ট টিম। আমরা জানি সবসময় হোস্ট একটু বেটার পারফরমেন্স করে বিকজ অফ দেয়ার ক্রাউড, সব তাদের চেনা মাঠ, চেনা এনভায়রনমেন্টে। তো ইউএসএ বসনিয়া হার্জেগোভিনার ম্যাচটা 2-0-তে, তারাও শেষ 16-তে ইউএসএ গেল। ইউএসএকে আপনি কত দূর দেখছেন? এত পর্যন্ত বিভিন্ন জায়গায় কথা হয়েছে, হয়তো বন্ধু মহলে কথা হয়, আপনার সাথে কথা হয়, কেউ কিন্তু ইউএসএর কথা জিজ্ঞাসা করেনি। তো ইউএসএ কিন্তু গ্রুপের শুরু থেকেই, প্রথম ম্যাচ থেকেই আপনি দেখেছেন যে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো ইউএসএ আপনি বললেন যে কত দূর, আমি কিন্তু ইউএসএ তো এখন তো তারা শেষ 16-তে পৌঁছে গেল। তো আমার মনে হয় যে শেষ 16 পেরিয়ে যদি তারা কোয়ার্টার ফাইনালে চলে যায়, অবাক হওয়ার কিছু নেই। কারণ আমি এ পর্যন্ত দেখেছি যে তাদের যে গোছানো ফুটবল রয়েছে, আর মাহমুদ ভাই গোছানো ফুটবল না, পাশাপাশি ওই ফ্যাক্টরগুলি খুবই কাজ করে যখন নিজেদের মাঠ, পরিচিত মাঠ, এবং সাথে দর্শকদের নিরঙ্কুশ যে সাপোর্টগুলি তারা পেয়ে যায়। তো সব মিলিয়ে আমার মনে হয় যে ইউএসএ একটি ভালো পজিশনে এখনো পর্যন্ত রয়েছে। এরপরে যদি আমরা আরেকটা ম্যাচ নিয়ে কথা বলি, এটাও ইউরোপের আরেকটা শক্তিধর দেশ, এবং এখন পর্যন্ত তারা বেশ ভালোভাবে এগোচ্ছে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে, স্পেন এবং অস্ট্রিয়া কিন্তু স্পেনের সামনে ওইভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। তারা ক্লিন 3-0 ভিক্টরি তাদের। ওখানে মাইকেল ওয়ারজাবাল 36 এবং 89 মিনিটে দুটো গোল করলেন, এবং পেড্রো পোরো 66 মিনিটে গোল করলেন। তো এখানে কিন্তু স্পেনে আমরা লামিন ইয়ামালকে একটু নিষ্প্রভ দেখলাম কিনা। আসলে আমার কাছে মনে হয়েছে যে লামিন ইয়ামাল, আপনি স্পেন কিন্তু টোটাল ফুটবলের দেশ। স্পেন কোনো তারকাকেই ওইভাবে মেলে ধরতে চায় না, যেমন মেসিকে ধরা হয়, যেমন এমবাপেকে ধরা হয়, যে ওইভাবে কাউকে স্পেন এগিয়ে রাখে না। স্পেনের ফুটবল আপনি গত বিশ্বকাপগুলিতেও যদি আপনি লক্ষ্য করেন, বিগত দিনেও দেখা গেছে তাদের সবাই অনেক আনসাং হিরো ছিল, যে তারা টিমে এফোর্ট দিয়ে টিমটাকে এগিয়ে নিয়ে গেছে। এবং স্পেনের এটাই স্টাইল, এটা হচ্ছে তারা টোটাল ফুটবল খেলে, তারা সবাই তারকা এবং সবাই অ্যাটাকে যেতে পারে এবং সবাই ডিফেন্স করতে পারে। তো লামিন ইয়ামালের তার যে একটা হচ্ছে, সে অত্যন্ত তরুণ, তার অনেক বয়স কম তার। হ্যাঁ, তো এ ধরনের জায়গায় খেলা হয়তো তারা ঝুঁকি নিতে চান না, যারা অভিজ্ঞ খেলোয়াড় তাদেরকে দিয়েই পারফর্ম করে, আর রেজাল্ট তো আসছে। এই জন্য আমার মধ্যে যে লামিন ইয়ামালকে ট্রাই করার মতো তারা খুব একটা রুম পাচ্ছেন বলে মনে হচ্ছে না। তাকে খেলানো হচ্ছে কখনো আংশিক,
বদলি খেলোয়াড় হিসাবেও খেলানো হয়েছে, কিন্তু আমার মনে হয় যে বা তাকে রিজার্ভ হিসাবে রাখা হচ্ছে আর কি। রাখা হয়েছে, জি। তো রেজাল্ট যেহেতু আসছে, কিন্তু আমি সবাই বিশ্ববাসী জানে তাদের পরবর্তী খেলা কিন্তু পর্তুগালের সাথে, এবং এই দুইটা দল হচ্ছে ইউরোপের পরাশক্তি এবং অত্যন্ত মানে সেই বাংলাদেশের আবাহনী মোহামেডানের মতন তাদেরকে বিচার করা হয়। তো এখন তাদের সামনে প্রকৃত যে টেস্ট সেটি এখন দেখি আমরা স্পেন শেষ 16 থেকে শেষ 8-এ যেতে পারে কিনা, এখন হবে পরীক্ষা। তো আমাদের টরন্টোতে হয়ে গেল জুলাইয়ের 2 তারিখে আরেকটি খুব মারাত্মক ম্যাচ, যেটা নিয়ে আপনি একটু টাচ দিলেন, পর্তুগাল ক্রোয়েশিয়া। ম্যাচটা কিন্তু খুব উপভোগ্য ছিল এবং সবাই কিন্তু সামহাও ক্রোয়েশিয়াকে আগিয়ে রাখছিল। তো বাট পর্তুগালও শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই বুড়ো হাড়ের ভেলকি এখনো দেখাচ্ছেন, তো এখনো যথেষ্ট ফিট। তো পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচটা কিভাবে বিশ্লেষণ? মাহমুদ ভাই, এটি হচ্ছে আমাদের শহরের শেষ খেলা ছিল, শেষ খেলা পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার মধ্যে। এই খেলাটা নিয়ে যদি আপনি আমাকে কথা বলতে বলেন, আমি একটি বিষয়ে আপনার নজর দিতে বলবো, সেটি হলো প্রযুক্তি। একটা সময় আমরা ধারণা করতাম যে মানুষের জীবনে যে প্রযুক্তির যে উন্নতি, তো প্রযুক্তির উন্নতিতে আমরা জীবনে অনেক কিছু পেয়েছি। যেমন আমাদের জীবনের সবকিছু এখন স্মার্টফোনের মধ্যে ঢুকে পড়েছে, অনেক কিছুই বাদ, হাতের মুঠোয় পৃথিবী। এখন এই ফুটবলেও যে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে, এবং এই প্রযুক্তি যেমন মানুষকে অনেক কিছু দিয়েছে, তো ক্রোয়েশিয়ার যে আবেগ ছিল বিশ্বকাপ নিয়ে, সেই আবেগে ক্রোয়েশিয়া কিন্তু সমতাসূচক গোল করেছিল যে, এবং সেই গোলটি বাতিল হয়েছে প্রযুক্তি। পর্তুগালেরও একটি গোল বাতিল হয়েছে, রোনালদোর সেকেন্ড গোলটা বাতিল হয়েছিল। এটা হচ্ছে আমার মনে হয় যে খালি চোখে কেউ ধরতে পারতো না। এই আপনার অফসাইড, ভিএআর যে অফসাইড গুলি হয়েছে 2-3 ইঞ্চি, এই রকম বিশ্লেষণ ওরা যখন লাইনটা নেয় এইভাবে। তা আমার মনে হয় যে যেভাবে পুরা স্টেডিয়াম এই খেলা দেখার পরে, সমতা আসার পরে জেগে উঠেছিল, তো এই যে ভিএআর যে থামিয়ে দিল, তা আমার মনে হয় যে মানুষের ক্রোয়েশিয়ার অনেক, লুকা মদ্রিচের জন্য মনে হয় এটা খুবই একটা বিশ্বকাপ ক্যাপ্টেন হিসেবে, এবং এটা খুবই দুঃখজনক হবে। তো এখন যেহেতু প্রযুক্তির সহায়তায় পর্তুগাল জিতেছে, তাদের কিছু করার নেই, কিন্তু আমার মনে হয় যে ক্রোয়েশিয়া চমৎকার লড়াই করেছিল। আর আগের আলোচনায় কিন্তু আপনাকে একটি কথা বলেছিলাম মাহমুদ ভাই, যে বিশ্বকাপের যে দলগুলি, এদের অবস্থান কিন্তু অত্যন্ত কাছাকাছি, খুবই কাছাকাছি। যে আপনি যদি মনে করেন যে হচ্ছে এই, আমি বলবো যে এখন যারা বিশ্বকাপে খেলছে, বিশেষ করে নকআউট পর্বে, তারা কিন্তু 19 আর 20 বলতে হবে। ওই সময় যদি পর্তুগাল হেরে যেত, অস্বাভাবিক কিছু ছিল না। সবাই দেখেছে যে ক্রোয়েশিয়ার পারফরমেন্সটা, ম্যাচটাতে কিন্তু ঘটনা ছিল, কিন্তু ক্রোয়েশিয়া কিন্তু এগিয়ে ছিল। ইভান পেরিসিক 53rd মিনিটে যে গোলটা করলো, তারপরে পেনাল্টির মাধ্যমে রোনাল্ডো 68 মিনিটে সমতা আনলো। কিন্তু তার আগেই কিন্তু রোনাল্ডো একটা গোল করেছিল ওই ভিএআরে, শুধু তার শোল্ডারের ইঞ্চি 3 লাইনের ভিতরে ছিল, এই কারণে গোলটা বাতিল হলো। আবার মাহমুদ ভাই, যে গোলে রোনাল্ডো সমতা নিয়ে আসে, এটিও কিন্তু ভিএআর এর মাধ্যমে পেনাল্টিটা প্রাপ্য হয়েছে। এবং এরপরে 94 মিনিটে রামোস জয়সূচক গোলটি করে পর্তুগালকে শেষ 16তে নিয়ে গেল। অন্তত এই যাত্রায় বাঁচালো আর কি। তো আমরা হয়তোবা সামনে শেষ 16তে আরো উত্তেজনাপূর্ণ এবং ভালো ভালো ম্যাচ দেখতে পারবো। তো এই পর্যন্তই, আপনারা আমাদের সঙ্গে থাকুন, শিকড় টিভির সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানগুলো। আমরা ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে অন্য ম্যাচের পর্যালোচনা নিয়ে হাজির হব। ধন্যবাদ মাসুদ করিম ভাই, আজকে কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্যে। সবার সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।